হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবার পড়াশোনা ভালো চলছে। এর আগের দিন যে এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছিলাম, সেখানে আজকে দ্বিতীয় ক্লাস। তো সময় নষ্ট না করে আমরা চলে আসি মেন টপিকে। আশা করছি তোমাদের পড়াশুনো ঠিক ভালোই চলছে এবং পড়াশুনো করতে হবে, কারণ বেকারত্বের জ্বালা খুব খুব কষ্টের এবং সরকারি চাকরি পাওয়া আশা করি সবারই স্বপ্ন। সুতরাং নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করলে হবেই হবে, না হওয়ার কোনো জায়গা নেই। এবং যাতে করে হয়, এতজন ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, তার মধ্যে আমাকে যদি একটা সিট নিতে হয়, তাহলে তার জন্য যতটা পরিশ্রম করা উচিত, যত ঘন্টা খাটা উচিত, যেভাবে পরিশ্রম করা উচিত, আমি সেভাবেই করব। এক্সামের প্যাটার্ন আমাকে বুঝতে হবে, এক্সাম কী চাইছে সেটা আমাকে বুঝতে হবে। মোটামুটি করে প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে তাদের কোয়েশ্চেনগুলো দেখতে হবে। সিবিটি হয়নি, ঠিক আছে, বাট WBHRB আরও অনেক এক্সাম হয়েছে, যেগুলো আমরা বা ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো হয়, বিশেষ করে MSc নার্সিং এন্ট্রান্স এক্সাম, পোস্ট বেসিক নার্সিং এন্ট্রান্স এক্সাম, এই ধরনের এন্ট্রান্স এক্সামগুলো যে ধরনের কোয়েশ্চেনগুলো এনারা চান, সেই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে সেখান থেকে আমরা অনেকটা ক্লিয়ার হতে পারবো যে প্যাটার্নটা কেমন হতে পারে কোয়েশ্চেনের। কিছুটা, আমি বলছি না যে সেরকমই আসবে, সুতরাং সেই ধরে আমরা এগিয়ে যাবো আর কি। এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেখানে বলছে দেন ট্রায়ালস ইয়েলো কালার ইন্ডিকেট। তাহলে বিভিন্ন এমার্জেন্সি কন্ডিশন যখন তৈরি হয়, তখন আমরা কি করি, যে এমার্জেন্সি যে ট্রায়াজ আছে, সেই ট্রায়াজ অনুযায়ী পেশেন্ট কেয়ার দেওয়া হয়। এমার্জেন্সি কন্ডিশন মানে যে বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস যেরকম হয়, ধরো কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বা কোথাও একটা কোনো ন্যাচারাল ক্যালামিটিস, ফ্লাড, বন্যা হলো, বা কোথাও হচ্ছে যে আর্থকুয়েক হলো, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত মানুষরা ভিকটিম হন, তারা সবাই কিন্তু সমানভাবে ইনজিওর্ড হন না। তাহলে সেক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে ইনজিওর্ড হন। সেক্ষেত্রে কাদের কতটা মেডিকেল কেয়ার, কতটা ইমার্জেন্ট, কারো ক্ষেত্রে কারো ইমার্জেন্সি, কারো ক্ষেত্রে আর্জেন্ট, কারো ক্ষেত্রে ডিলে করতে পারবো, তো সেই জিনিসগুলোকে ভাগ করা হয় যে সিস্টেমের মাধ্যমে, তাকে বলা হচ্ছে ট্রায়াজ সিস্টেম। তো এক্ষেত্রে ট্রায়াজে কী করা হয়, কালার কোডিং করা হয়। এখানে কোন কোন কালার আছে এমার্জেন্সি ট্রায়াল সিস্টেমে, এখানে হচ্ছে 4 কালার আছে। কত রকমের কালার আছে? 4 কালার আছে। সেটা হচ্ছে নাম্বার 1, যেটা হচ্ছে যে রেড কালার। এই রেড কালার মানে হচ্ছে কি, ইমিডিয়েট বা এমার্জেন্সি। ইমিডিয়েট বা এমার্জেন্সি বলতে কী বোঝাচ্ছে, যে এদের লাইফ প্রচণ্ড ডেঞ্জারের মধ্যে আছে এবং ইমিডিয়েট কেয়ার দিতে হবে, এমার্জেন্সি কেয়ার, তৎক্ষণাৎ কেয়ার দিতে হবে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইমিডিয়েট বা এমার্জেন্সি কেয়ার। এটা হচ্ছে রেড কালার। নাম্বার 2 যেটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালার মানে কি বোঝাচ্ছে, ডিলেড মানে হচ্ছে এর ক্ষেত্রে আর্জেন্ট কেয়ার দরকার, আর্জেন্ট কেয়ার দরকার, কিন্তু সেটা আমরা তৎক্ষণাৎ নয়, এমার্জেন্সি নয়, আমরা কেয়ারটাকে ডিলে করতে পারি, ইমিডিয়েট কেয়ার দরকার নয়। নাম্বার 3 গ্রিন কালার। গ্রিন কালার মানে হচ্ছে এদের মিনিমাল ইনজুরি হয়েছে। তার মানে এদের হচ্ছে ট্রিটমেন্ট দরকার, কিন্তু এটা আমরা তাকে প্রথম যে রেড এবং ইয়েলো যারা আছে, মানে এমার্জেন্সি এবং আর্জেন্ট, তাদের পরে আমরা সিকোয়েন্সিয়ালি ট্রিটমেন্ট দিতে পারি, দিতে হবে, দিতে পারি নয়, দিতে হবে। এবং নাম্বার 4 যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক মানে হচ্ছে কি, এটা আমরা সাধারণত ডেড, মানে এখানে যে পার্সনগুলো আছে সেগুলো ডেড, বা তাদেরকে চিকিৎসা দিলেও কোনোভাবে তারা সুস্থ হবে না, কোনোভাবে কোনো হয় ডেড, আর না হয় নিয়ার টু ডেথ, মানে ও মরে যাচ্ছে বা মরে যাবে, একদম
হয়তো পালস পাওয়া যাচ্ছে না, এরকম টাইপের হয়ে আছে। এবং সেই সিচুয়েশনে যেখানে আমরা ওকে কেয়ার দিচ্ছি সেই জায়গাতে তার কেয়ার করা পসিবল নয়। তাহলে এটা হলো ট্রায়াজ সিস্টেম। তাহলে ট্রায়াজের ক্ষেত্রে কটা কালার আছে? ট্রায়াজের ক্ষেত্রে 4খানা কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন এবং ব্ল্যাক। তাহলে এখানে ইন ট্রায়াজ ইয়েলো কালার ইন্ডিকেট, ইয়েলো কালার মানে হচ্ছে, ইয়েলো কালার কি ইন্ডিকেট করছে? আর্জেন্ট। অপশন বি ইজ কারেক্ট। Question number 12. The nurse asked the client to read the Snellen chart. Which of the nerve function is tested? নার্স কি বলছে? এখানে স্নেল চার্ট রাখা আছে। স্নেল চার্ট আশা করি আপনারা সবাই জানেন যে স্নেল চার্ট কি, চেনেন, আশা করি দেখেছেন ডিউটির সময়। হুইচ অফ দ্য ফলোয়িং নার্ভ ফাংশন ইজ টেস্টেড? একজন নার্স বলছে সামনে স্নেল চার্ট রাখা আছে, এটা তুমি দেখো, পড়ো। তাহলে সেক্ষেত্রে কি করবে? ওই স্নেল চার্টে যে এগুলো লেখা থাকে, অ্যালফাবেটসগুলো থাকে, সেগুলো তাকে পড়তে বলা হচ্ছে, পড়তে বলছে। তাহলে সেক্ষেত্রে নার্স কি চেক করছে পেশেন্টের? এক্ষেত্রে নার্স পেশেন্টের চেক করছেন অপটিক না অলফ্যাক্টরি অকিলোমিটার ট্রক্লিয়ার, কোন নার্ভের ফাংশনটা টেস্ট করছেন, হুইচ ইজ টেস্টেড। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবেই যখন দেখার কাজ, তাহলে দেখার সঙ্গে কোন নার্ভ জড়িত? দেখার সঙ্গে জড়িত হচ্ছে অপটিক নার্ভ। আমরা জানি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে যে 12খানা ক্রেনিয়াল নার্ভ আছে, তাহলে ক্রেনিয়াল নার্ভের নাম্বার কত? তাহলে নাম্বার অফ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12খানা ক্রেনিয়াল নার্ভ আছে। তাহলে এই যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, তার কিভাবে আমরা মনে রাখবো? এটা হচ্ছে কি, ওরে ও ওকু টরাটরি, মানে এরকম টাইপের তাড়াতাড়ি এই কথাটা বলতে যাচ্ছে। ওরে ও ওকু টরাটরি আই, মানে তাড়াতাড়ি আই ব্যাপারটা। তো আমরা এখানে টরাটরি আই, যেহেতু টার্মটা মনে রাখতে হবে, তাই ওরে ও ওকু টরাটরি আই ফটিক আজ গাইছে ভালো আহা, গাইছে ভালো আহা। তাহলে এটা কীভাবে এই ওরেও অকু, তাহলে অফার হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অকিলোমিটার, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। তাহলে হলো, তাহলে ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, তারপরে আই। এখানে কি হচ্ছে, মানে এটা অ্যাবডুসেন্স। তাহলে ফটিক ফেসিয়াল, এটা হচ্ছে ফেসিয়াল। তারপরে আজ, এটা হচ্ছে অডিটরি, এই অফার হচ্ছে অডিটরি। অফার হচ্ছে অডিটরি। গাইছে, গ হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। ভালো, গাইছে ভালো আহা। ফর হচ্ছে ভেগাস, এটা হচ্ছে ফর হচ্ছে অ্যাক্সেসরি বা স্পাইনাল অ্যাক্সেসরি, হাফার হচ্ছে হাইপারগ্লোসাল। তাহলে অরে ও অকু টরাটরি আই ফটিক আজ গাইছে ভালো আহা। তাহলে হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অকিলোমিটার, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি অ্যান্ড হাইপারগ্লোসাল। এভাবে আপনারা মনে রাখতে পারেন। 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং এই কোয়েশ্চেনটা একটুখানি প্রবলেমেটিক কোয়েশ্চেন। এখানে যেটা বলা হচ্ছে যে এখানে যে নামগুলো দিয়েছে, যে প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার মানে হচ্ছে যে কোন ফ্লুইডগুলো দিলে আমাদের প্লাজমা ভলিউমটা বাড়ে। তো স্বাভাবিকভাবে এখানে নর্মাল স্যালাইন দিলেও বাড়ে, হিমাক্সিল দিলেও বাড়ে, রিঙ্গাল, ল্যাক্টেট, ডেক্সট্রোজ, নর্মাল স্যালাইন সবগুলোই বাড়ে। কিন্তু আমরা যদি সব থেকে বেশি প্রায়োরিটি দিতে চাই যে প্লাজমা ভলিউম সব থেকে বাড়াই কে, তাহলে সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইনকে চুজ করতে পারি। কারণ নর্মাল স্যালাইন আইসোটনিক হয়, যতটা যায় সবটাই আমাদের ফ্লুইডকে বাড়াতে হেল্প করে। তাহলে এক্ষেত্রে নর্মাল স্যালাইনকে আমরা প্রায়োরিটি দেবো। 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফাইনাল স্টেজ অফ গ্রিফ। তাহলে গ্রিফ এর ফাইনাল স্টেজ কি? গ্রিফ বা যেটা আমাদের দুঃখ হয়, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ঘটলো, তাহলে সেক্ষেত্রে মানুষ যখন গ্রিফের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে গ্রিফ এর কতগুলো স্টেজ আছে? গ্রিফের হচ্ছে 5টা স্টেজ আছে, 5 স্টেজ অফ গ্রিফ। 5টা স্টেজ আছে। তাহলে সেই 5টা স্টেজ হচ্ছে, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিনায়াল, তারপরে হচ্ছে অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন,
তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো প্রথমে যেটা হচ্ছে ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, অ্যাকসেপ্টেন্স, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স। স্বাভাবিকভাবে ফাইনাল স্টেজ মানে লাস্ট স্টেজ যেটা, তাহলে স্বাভাবিকভাবে অ্যাকসেপ্টেন্স হচ্ছে লাস্ট স্টেজ বা ফাইনাল স্টেজ। তাহলে বাকিগুলো আমরা এটা কীভাবে মনে রাখবো? 5 স্টেজ অফ গ্রিফ হচ্ছে দেবদা বা ড্যাবদা বলে অনেকে মনে রাখেন। তাহলে এটা আপনারা এইভাবে মনে রাখবেন। এবং এগুলো ডিটেলসে যে ডিনায়াল কি, যে হঠাৎ করে কারো যখন হয়তো ব্রেকআপ হলো তখন মনে হতে পারে না এটা কেন হবে, না ও এটা করতে পারে না আমার সঙ্গে, মানে হবে না আমার সঙ্গে, ডিনাই। তারপরে কি অ্যাঙ্গার, হ্যাঁ ও আমার সঙ্গে এটা করতে পারলো, মানে একটা রাগ হচ্ছে নিজের প্রতি আর কি। হ্যাঁ, তারপরে বার্গেনিং, মানে ঠিক আছে কেটে যাবে, ঠিক হয়ে যাবে, নিজেকে সান্ত্বনা দেওয়া। ডিপ্রেশন, তারপরে কি মানুষটা ডিপ্রেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং শেষে কী করছে, লাস্ট মোস্ট ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে ঠিক আছে এটাই হওয়ার ছিল আমার সঙ্গে, ঠিক আছে সে ভালো থাকুক। এরকম ধরনের ব্যাপারগুলো আর কি ডিটেলসে এগুলো দেখে রাখা ভালো। সলিউশন উইথ হায়ার অসমোটিক প্রেসার দ্যাট পুলস ফ্লুইড ফ্রম সেল ইজ। তাহলে কী বলা হচ্ছে যে সলিউশন উইথ হায়ার অসমোটিক প্রেসার, তাহলে এইটা সাপোজ দিস ইজ দ্য সেল মেমব্রেন, তাহলে এইখানটাই হচ্ছে যে কি এখানে হয়তো লোয়ার অসমোটিক প্রেসারের কেউ আছে, লোয়ার অসমোটিক প্রেসারের সলিউশন আছে, ঠিক আছে। তাহলে লোয়ার অসমোটিক প্রেসারের সলিউশন আছে, আর এদিকে হচ্ছে হায়ার অসমোটিক প্রেসারের সলিউশন আছে, হায়ার অসমোটিক প্রেসার সলিউশন। তাহলে এখানে লোয়ার অসমোটিক প্রেসার সলিউশন, এখানে হায়ার অসমোটিক প্রেসার সলিউশন। তাহলে কি হবে, এই হায়ার অসমোটিক প্রেসার সলিউশন কি করবে, যে ফ্লুইডকে পুল করবে, কাকে, সলিডকে না সলভেন্টকে, সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক যে আছে বা ফ্লুইড, তাকে কি করবে, পুল করবে, এদিকে ফ্লুইড পুল করবে। এবং সেই সলিউশনটাকে কি বলা হচ্ছে, তাহলে হায়ার অসমোটিক প্রেসার যে সবসময় মনে রাখতে হবে, হাই বা বেশি, বেশি কোনো কিছু বেশি বোঝাতে আমরা সবসময় একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে হাইপার। খুব বেশি রেগে গেলে বলা হয় হাইপার হয়ে যাচ্ছিস কেন, আমরা বলি সাধারণত। তাহলে এগুলো কি হাইপার, খুব বেশি বোঝানোর ব্যাপারটাকে হাইপার, এবং কোনো কিছু কম ব্যাপারটাকে আমরা বলি হাইপো। তাহলে সেক্ষেত্রে কি হয়, যে এই হায়ার অসমোটিক প্রেসার সলিউশনযুক্ত যে ফ্লুইড লোয়ার অসমোটিক প্রেসারযুক্ত সলিউশন থেকে যে ফ্লুইড টেনে নিচ্ছে, তাহলে যে টানছে হায়ার অসমোটিক প্রেসারযুক্ত এই ফ্লুইডকে আমরা বলবো হাইপারটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন। এবং ধরুন এটা সেল মেমব্রেন, তাহলে এই দিকে যদি যে অসমোটিক প্রেসারের সলিউশন আছে, এই দিকেও ঠিক সেই অসমোটিক প্রেসারের সলিউশন আছে, সেম যখন অসমোটিক প্রেসারের সলিউশন দুই সাইডে থাকছে, তখন তারা একে অপরের আইসোটনিক সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আনসার হচ্ছে হাইপারটনিক সলিউশন। এবং যেখানে ওই লোয়ার অসমোটিক প্রেসার সলিউশনযুক্ত এই সলিউশনটাকে আমরা কি বলবো, এটাকে বলা হচ্ছে আমাদের হাইপোটনিক, মানে কম অসমোটিক প্রেসারযুক্ত যে সলিউশন তাকে আমরা বলবো হাইপোটনিক। তাহলে বেশি বোঝাতে হাইপার, কম বোঝাতে হাইপো। 16 number question, crackling sounds bilaterally at the bases of lungs is referred to as। তাহলে বাইল্যাটারাল ক্র্যাকলিং সাউন্ড যেটা হয় লাংসের ক্ষেত্রে, বেস অফ লাংসে, এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে যে স্মল এয়ার ব্যাগগুলো থাকছে বা অ্যালভিওলি, এরা কি হচ্ছে যখন ফ্লুইড দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে এবং পপিং ওপেনিং হচ্ছে ওইগুলোতে, তখন সে হালকা এয়ার ঢুকে ওখানে একটা সাউন্ড তৈরি হচ্ছে, ক্র্যাকলিং সাউন্ড, বাইল্যাটারালি ক্র্যাকলিং সাউন্ড অ্যাট দ্য বেস অফ দ্য লাং, তখন এটাকে বলা হচ্ছে কি রেলস। দিস ইজ কল্ড রেলস অর কি বাইব্যাসিলার ক্র্যাকলস, রেলসও বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি বাইব্যাসিলার ক্র্যাকলস। বাইব্যাসিলার ক্র্যাকলস এটা কোন কন্ডিশনে হয়, যেক্ষেত্রে পেশেন্টের নিউমোনিয়া হতে পারে, কোনো পেশেন্টের নিউমোনিয়া আছে, সেই পেশেন্ট হার্ট ফেলিয়ার পেশেন্ট, পালমোনারি ফাইব্রোসিস পেশেন্ট, এদের ক্ষেত্রে এই সাউন্ডটা শুনতে পাওয়া যায়, রেলস বা বাইব্যাসিলার ক্র্যাকলস। কোশ্চেন নাম্বার 17, পজিটিভ ব্যাবনিস্কি সাইন। ব্যাবনিস্কি সাইন মানে হচ্ছে যে কি, এইখানটায় তুমি আপনারা ধরুন যে এইটা হচ্ছে পা কারোর, তাহলে পাটা আঁকাটা খুবই বাজে কিছু একটা হলো, যাই হোক, তো এই পায়ে যখন আমরা কি করি, এই পায়ে হচ্ছে এই জায়গাটা থেকে এমন করে যখন আমরা একটা বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে এমন একটা রিফ্লেক্স, যখন আমরা এভাবে টাচ করব কিছু দিয়ে, তখন কি হয়, বাচ্চারা কি করে আঙুলগুলো ভেতরের দিকে চলে আসে, তাহলে লেস দ্যান 2 ইয়ারের যদি বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে ভেতরের দিকে চলে আসবে এবং সেটা তাদের ক্ষেত্রে নর্মাল। কিন্তু নর্মাল আর গ্রেটার দ্যান 2 ইয়ার এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এক্সটেনশন হবে এটা আঙুলগুলো, তাহলে তখন পায়ের পাতাটা, তখন সেটা হচ্ছে
যে এটা নর্মাল। কিন্তু যদি 2 ইয়ারের উপরেও এটা পজিটিভ হয়, মানে ফ্লেকশন হয়, তখন সেটাকে আমরা বলবো কি যে পজিটিভ ব্যাবনেস্কি সাইন। এবং এই পজিটিভ ব্যাবনেস্কি সাইন কিন্তু অ্যাবনর্মাল ফর অ্যাডাল্ট, অ্যাবনর্মাল ফর অ্যাডাল্ট অ্যাবাভ 2 ইয়ার চিলড্রেন, অ্যাবাভ 2 ইয়ার চিলড্রেনের ক্ষেত্রে অ্যাবনর্মাল এটা, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা অ্যাবনর্মাল যদি পজিটিভ হয় তবে। হোয়াট ইনফরমেশন ডাজ অ্যানেকডোটাল রেকর্ড কন্টেন্টস? তাহলে অ্যানেকডোটাল যে রেকর্ডস হয়, রেকর্ডের টাইপস, তাহলে এই রেকর্ডটা কোন ইনফরমেশন টাইপস থাকে এর মধ্যে? রেকর্ড অফ সাম অবজারভেশন অ্যাবাউট আ পার্সন, রেকর্ড অফ নাম্বার অফ পেশেন্টস ইন দ্য ওয়ার্ড, রেকর্ড অফ ডেথ, মেকিং স্টেটমেন্টস অর জাজমেন্ট। তাহলে অ্যানেকডোটাল রেকর্ড মানে হচ্ছে যে কোনো একটা পার্সনকে অবজার্ভ করে তার সেগুলোকে অ্যাব্রিভিয়েশন রূপে, শর্ট ফর্মে, সেগুলোকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখে রাখা। কারণ কি, সেগুলো পরবর্তীকালে যখন কোনো অডিট হবে বা কোনো মিটিং হবে, সেই ক্ষেত্রে তার সেই জিনিসগুলো প্রেজেন্ট করা। যেমন এটা বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যানেকডোটাল রেকর্ড কোথায় ইউজ করা হয়? ইউজড বাই টিচার্স। এটা মেনলি ইউজড বাই টিচার্স ফর স্টুডেন্টস। সাধারণত টিচাররা এটা লিখে রাখেন কাদের জন্য? স্টুডেন্টদের জন্য অ্যানেকডোটাল রেকর্ড রাখেন। কী করবেন ওনারা? স্টুডেন্টের বিহেভিয়ার, তাদের পারফরমেন্স, সমস্ত কিছু ওনারা একটা অ্যাব্রিভিয়েশন ফর্মে লিখে রাখবেন, এবং সেগুলো ইউজ করা হবে কোথায়? প্যারেন্ট টিচার মিটিংয়ের ক্ষেত্রে। তাহলে এটা রেকর্ড অফ সাম অবজারভেশন অ্যাবাউট আ পার্সন। সো অপশন এ ইজ রাইট, কারেক্ট। 19, কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ক্যান বি অ্যাসেসড বাই রমবার্গ টেস্ট? রমবার্গ টেস্টের দ্বারা কি অ্যাসেস করা হয়? তাহলে রমবার্গ টেস্টের দ্বারা কি অ্যাসেস করা হয়? এটা হচ্ছে, রমবার্গ টেস্ট হচ্ছে একটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন ইউজ টু অ্যাসেস এ পার্সনস ব্যালেন্স অ্যান্ড প্রোপ্রিওসেপশন। তাহলে কি বলা হচ্ছে? এই রমবার্গ টেস্ট হচ্ছে একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এখানে একজন পার্সনের ব্যালেন্স এবং প্রোপ্রিওসেপশনকে টেস্ট করা হয়। প্রোপ্রিওসেপশন মানে কি? দ্য সেন্স অফ বডি পজিশন, সেন্স অফ বডি পজিশন। তাহলে এক্ষেত্রে কি করা হয়? একটা মানুষকে বলা হয় যে তুমি সোজা হয়ে দাঁড়াও, পা দুটো এক জায়গায় করো, পা দুটো এক জায়গায় করে সোজা হয়ে দাঁড়াও। মানুষটা দাঁড়ালো, তারপরে ও কিছুক্ষণ চোখ খোলা রেখে দাঁড়িয়ে থাকলো, তারপরে বলো তুমি একবার চোখটা বন্ধ করে নাও, চোখটা বন্ধ করে দাঁড়াও। ও যখন চোখটা বন্ধ করে দাঁড়াবে, দেখা যাচ্ছে যে ও যদি নর্মাল থাকে তাহলে ওকে ঠিক আছে, নর্মাল। কিন্তু যদি এক্ষেত্রে সেই ব্যক্তিটা কোনো দিকে হেলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে, তখন সেটাকে বলা হচ্ছে যে ওটা তার ক্ষেত্রে পজিটিভ, রমবার্গ টেস্ট পজিটিভ। এবং রমবার্গ টেস্ট পজিটিভ মানে তার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম আছে। তাহলে এক্ষেত্রে রমবার্গ টেস্ট কী করতে ইউজ করা হয়? হিয়ারিং এবিলিটি, নো। ভিজুয়াল অ্যাকিউটি অফ পার্সন, নো। ব্যালেন্স অফ এ পার্সন, অফকোর্স ব্যালেন্স অফ এ পার্সন। Question number 20, client had positive Trosso sign. Which electrolyte imbalance can be expected? Trosso sign এর ক্ষেত্রে কি হয়? এইখানে একটা কন্ডিশন যেখানে কার্পোপ্যাডাল স্প্যাজম বা মাস্কিউলার স্প্যাজম ইন দ্য হ্যান্ড অ্যান্ড রিস্ট, মানে হচ্ছে হাত এবং হাতের যে আছে আমাদের পাতা আছে এবং রিস্ট, সেটা হচ্ছে কি হয়? ওখানে মাস্কুলার স্প্যাজম হয়, ফলে ওটা ফ্লেকশন হয়। তো কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য এটা হয়ে থাকে? সেটা হচ্ছে ক্যালসিয়াম ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে। তাহলে ক্যালসিয়াম ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে মানে ক্যালসিয়াম এখানে কি হয়? ক্যালসিয়াম হচ্ছে ডিক্রিজ হয়। এটা কিসের জন্য হয়? তার মানে হাইপোক্যালসিমিয়ার জন্য হয় এটা। হাইপোক্যালসিমিয়া, হাইপো মানে কম, তার মানে ক্যালসিয়ামের পরিমাণ নর্মালের থেকে কমে যায়। এখানে ক্যালসিয়ামের নর্মাল ভ্যালু কত, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো নর্মাল ভ্যালু কত, এদের কমে যাওয়ার জন্য কি হয়, এগুলো ডিটেলসে জানতে হবে।